করোনার আঘাতে ক্ষতিগ্রস্ত দেশের ক্ষুদ্র মাঝারি শিল্প খাত, এসএমইতে অব্যাহত থাকবে নীতি সহায়তা। ঢাকা 14 আসনের মনোনয়ন দৌড়ে এক ঝাঁক তরুণ নেতা, পোস্টার বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো এলাকা। জাতীয় কবি নজরুলের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি, চিরভাস্বর থাকবে দ্রোহ সাম্যের চেতনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই বাজেট প্রসঙ্গ। করোনার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের ক্ষুদ্র মাঝারি শিল্প খাত। এর মধ্যে ব্যক্তি উদ্যোগে পরিচালিত অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের অবস্থা বেশ নাজুক। এমন পরিস্থিতিতে জীবন জীবিকার সমন্বয়ের আসন্ন বাজেটে এসএমই খাত বিশেষ গুরুত্ব পাবে বলে জানালেন অর্থমন্ত্রী। আর সরকারের এমন পরিকল্পনার সাথে একমত ব্যবসায়ী ও অর্থনীতিবিদরাও। তৌহিদুর রহমানের রিপোর্ট। দেশে এসএমই খাতভুক্ত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা কমপক্ষে ৪৬,২৯১টি। ২০১৯ সালের শিল্প জরিপ এমনটাই বলছে। তবে গৃহকেন্দ্রিক উদ্যোগগুলো হিসেবে নিলে প্রতিষ্ঠানের সংখ্যা বাড়বে আরও কয়েক গুণ। কিন্তু বৈশ্বিক করোনা মহামারীর আঘাতে বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কর্মসংস্থান বান্ধব এ খাতটি। অর্থনীতিবিদরা বলছেন, এসএমই উদ্যোক্তাদের আয় ও সঞ্চয় সীমিত, ঝুঁকি মোকাবেলার সক্ষমতাও কম। তাই আসন্ন বাজেটে এ খাতের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের যেহেতু অবস্থাটা অনেক এখনো আসলে স্বাভাবিক নয় অনেকের, তাদের জন্য সরকারের বিশেষ প্রণোদনা রাখতে হবে। অতি ক্ষুদ্র এবং কুটির শিল্পে প্রায় 1 কোটি প্রতিষ্ঠান আছে এরকম, এবং তাতে 2.5 থেকে 3 কোটি মানুষ সেখানে সংশ্লিষ্ট। তাদের জন্য অন্তত 20,000 কোটি বাজেটের বরাদ্দ দেওয়া উচিত। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় অতি ক্ষুদ্র সহ এসএমই খাতে 3টি প্রণোদনা প্যাকেজের আওতায় মোট 22,700 কোটি টাকা বিতরণ করছে সরকার। ইতিমধ্যে 70% বেশি অর্থ ছাড় হয়েছে। নতুন বাজেটে এই খাতের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা চান ব্যবসায়ী নেতারাও। প্রতি 10 জনের মধ্যে 7 জনের কর্মসংস্থান তৈরি করে সিএমএস। ওদের এমপ্লয়মেন্টের কন্ট্রিবিউশন অনেক বেশি এবং তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অতি ক্ষুদ্ররাই কিন্তু টাকাটা পাচ্ছেন না। চেম্বারগুলিকে, অ্যাসোসিয়েশনগুলিকে ব্যাংকগুলির সাথে কিভাবে সমন্বয় করা যায়, এটা ট্রাইপার্টি একটা অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা, অ্যাটলিস্ট আমরা রিকমেন্ডেশন করতে পারি যে এই পার্টিকে দিলে ভালো হয়। এদিকে আগামী বাজেটে ব্যবসা বাণিজ্য সুরক্ষার বিষয়টি বাড়তি গুরুত্ব পাবে বলে জানালেন অর্থমন্ত্রী। ছোট বড় সব ধরনের উদ্যোক্তার জন্য বিদ্যমান নীতি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস তার। আমরা সিস্টেমে নিয়ে এসে দিচ্ছি, এগুলো আমরা কোনো মিডলম্যানকে ইউজ করতেছি না। মিডলম্যানকে ইউজ করলে পরে টাকাটা তারা ডাইরেক্টলি যাদের জন্য টাকা দিচ্ছি আমরা, তারা টাকা পেত না। আমরা এই জন্য যাদের অ্যাকাউন্ট নাম্বার নাই ব্যাংক অ্যাকাউন্ট খোলাচ্ছি। সরকারের আর্থিক প্রণোদনার সুযোগ গ্রহণে বেশ এগিয়ে এসএমই খাতের মাঝারি উদ্যোক্তারা। তাই নতুন বাজেটে অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র খাতকে বেশি অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত বিশ্লেষকদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা 14 আসনের উপনির্বাচনের মনোনয়ন দৌড়ে আওয়ামী লীগের এক ঝাঁক তরুণ নেতা। এছাড়া সাবেক সংসদ সদস্য, ব্যবসায়ী ও কয়েকজন আওয়ামী লীগ নেতাও আসনটিতে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। এরই মধ্যে পোস্টার বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। মনোনয়ন প্রত্যাশীরা কাটাচ্ছেন ব্যস্ত সময়। সুমন রায়হানের ক্যামেরায় মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলী সহ মিরপুর, শাহ আলী, দারুসালাম থানা এবং রূপনগর থানার আংশিক, সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে ঢাকা 14 আসন। এই আসনের সংসদ সদস্য ছিলেন আসলামুল হক। আসলামুল হকের মৃত্যুতে এই আসনের নৌকার মাঝি হতে চান দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। ইতিমধ্যে ব্যানার পোস্টারে প্রার্থিতা জানান দিচ্ছেন তারা। নৌকায় মনোনয়ন পেলে মাদক, সন্ত্রাস আর দখলের বিরুদ্ধে কাজ করার কথা জানান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি। চাঁদাবাজি মুক্ত করা,
এবং যে নদী দখল, ভূমি দখল, অবশ্যই এদেরকে মুক্ত করব এবং ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠানগুলি যাতে সুন্দরভাবে ভালোভাবে তারা ব্যবসা করতে পারে, এটাই হবে আমার মূল লক্ষ্য। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাও দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন এই আসনের। নারী পুরুষ সকলকে নিয়ে আমার এলাকায় মানুষের সকলের কল্যাণের জন্য আমি কাজ করব। আমি আসলে কোনো হাইব্রিড নিয়ে চলতে চাই না, আমি কোনো মাসেলম্যানকে নিয়ে চলতে চাই না, আমি কোনো চাঁদাবাজকে নিয়ে চলতে চাই না। এছাড়া ব্যবসায়ীদের অনেকের আগ্রহ আছে ক্ষমতাসীন দলের টিকিটে উপনির্বাচনে অংশ নেয়ার। যুব সমাজকে একত্রিত করব এবং তাদেরকে আমি উদ্যোক্তা বানিয়ে তাদেরকে আমি একটা ভালো আলোর সন্ধান দিয়ে দিব। ঢাকা 14 আসনের মতো গুরুত্বপূর্ণ আসনে হাইব্রিড নয়, বরং দুঃসময়ে পরীক্ষিত দক্ষ আওয়ামী লীগ নেতাকেই নৌকা প্রতীক দেওয়ার পক্ষে মত দেন মনোনয়ন প্রত্যাশীরা। সাংগঠনিকভাবে দক্ষ, জনসম্পৃক্ত নেতৃত্বের প্রয়োজন, যে নেতৃত্ব মানুষের সুখে দুঃখে পাশে থাকে। তবে দল যাকেই বেছে নেবে এলাকার উন্নয়নে তার বিজয়ে একসঙ্গে কাজ করার কথা জানালেন মনোনয়ন প্রত্যাশীরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অন্যায়, অবিচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে জাগরণের কবি কাজী নজরুল ইসলাম সবসময় প্রাসঙ্গিক। কবিতা ও গানে বিদ্রোহের সুরের সাথে মিলেছে প্রেমের সুর। জীবনভর গেয়েছেন সাম্যর গান। বিভেদের সমাজে সবসময় বলেছেন সম্প্রীতির কথা। একদিকে হামদ ও নাথ, আরেকদিকে শ্যামাসঙ্গীত লিখে অসাম্প্রদায়িক সমাজের স্বপ্ন ছড়িয়ে দিতে চেয়েছেন তিনি। গবেষকরা বলছেন নজরুলের চিন্তা যুগে যুগে মানুষকে দেখাবে মুক্তির পথ। আদিত্য মামুনের রিপোর্ট। কাজী নজরুল ইসলাম শোষণ ও সামাজিক অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তার কলম। বাংলা সাহিত্যের সব অঙ্গনেই নজরুলের বিচরণ। তখন ব্রিটিশের রাজ। 1899 সালে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে নজরুলের জন্ম। শৈশবেই জীবন যুদ্ধের ময়দানে। লোটো গানের দল থেকে সৈনিকের জীবন বড় ভূমিকা রাখে নজরুলের সাহিত্য ভাবনায়। তার লেখনী ছিন্ন করে ব্রিটিশ উপনিবেশিক চিন্তার জালকে। আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস। বাউন্ডেলের আত্মকাহিনী দিয়ে লেখার শুরু। প্রথম প্রকাশিত কবিতা মুক্তি। পরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লেখেন বিদ্রোহী কবিতা। অসংখ্য গণসঙ্গীত লিখেছেন। সাহিত্য সাংবাদিকতাও ছিলেন নজরুল। নাটক ও চলচ্চিত্রের কাহিনী যেমন রচনা করেছেন, তেমনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। গান রচনা করেছেন 2500-এরও বেশি। প্রেম প্রকৃতির মিশেলে রচনা করেছেন দোলন চাপা, সঞ্চিতা, সিন্ধু হিন্দোল, বুলবুল, ভাঙার গান, রিক্তের বেদন, মৃত্যু ক্ষুধার মতো রচনা। জীবনভর অসাম্প্রদায়িক সমাজের কথা ভেবেছেন। লিখেছেন অসংখ্য শ্যামা সঙ্গীত। বহু হামদ ও নাথ লিখেছেন তিনি। আর রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ না গাইলে তো ঈদ যে এসেছে তা মনেই হয় না। রাজদ্রোহিতার অভিযোগে নজরুলকে কারাবরণও করতে হয়েছে। 1942 সালে কবি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিকে বাংলাদেশে নিয়ে আসেন। তার সকল রচনার কেন্দ্রেই ছিল মানুষ। নজরুল আমাদের পথের দিশারি। তার সমস্ত জীবনের রচনায় আমাদের জীবন আদর্শ দেখতে পাই। নজরুলের দর্শন মুক্তিকামী মানুষের প্রেরণা। বলবীর বল উন্নত মানসিক, মানুষের যে সমতার কথা, নারী পুরুষ বৈষম্যহীনতার কথা, সব কিছুর ক্ষেত্রে এই একটি কবিতা। সাম্প্রদায়িকতার বেশ কিংবা মহামারীর বিপর্যয়েও পথ দেখায় নজরুল। জন্মের পর থেকেই তিনি আমাদের জন্য প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। যৌবনে প্রাসঙ্গিক হয়েছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রাসঙ্গিক হয়েছেন। নজরুল চর্চা সমাজে ছড়িয়ে দেবে সাম্যের বার্তা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল সমাধিসৌধে আছেন সহকর্মী মানিক শিকদার। তার কাছ থেকে জানবো সর্বশেষ খবরাখবর। দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধি, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে সেই মসজিদের পাশেই শুয়ে আছেন কাজী নজরুল ইসলাম এবং তার 122তম জন্মবার্ষিকী।
কাজী নজরুল ইসলামের এই জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী অনেকেই কিন্তু এখানে এসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি যারা বিশেষ করে রাজনৈতিক কর্মী এবং শিক্ষক, সাংস্কৃতিক কর্মী যারা আছেন, তারা বলেছেন যে কাজী নজরুল ইসলাম ছিলেন মূলত সাম্যের কবি। তিনি গাহি সাম্যের গান, সারা জীবন সাম্যের গান গেয়েছিলেন, বিদ্রোহী ছিলেন এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য কিন্তু তিনি সারা জীবন কথা বলে গিয়েছেন। এবং আজকে এসে স্বাধীনতার 50 বছর পর এসে আমরা আসলে কতটুকু সাম্য প্রতিষ্ঠা করতে পেরেছি, আমরা অধিকার কতটুকু অর্জন করতে পেরেছি, এ প্রশ্নও কিন্তু রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মীরা কিন্তু করে গেছেন। তো সকাল থেকেই মূলত এখানে অনেক সমাগম আছে এবং শ্রদ্ধা নিবেদন করছেন। বিভিন্ন স্তরের সাধারণ মানুষও কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। কিছুক্ষণের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের উনি আসবেন, বিএনপি নেতৃবৃন্দরা অনেকেই এসেছেন এবং আরও হয়তো বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের যারা প্রথিতযশা সাংস্কৃতিক কর্মী যারা আছেন তারা এখানে উপস্থিত হবেন। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ খবর। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কুড়িগ্রামে বেড়েছে টাইফয়েড রোগী, আক্রান্ত হচ্ছে শিশুরা, অ্যান্টিবায়োটিক ইনজেকশন সংকট। আমন্ত্রণ আবারও সকাল 9টার 21 সংবাদ। কুড়িগ্রামের শহরে হঠাৎ করেই বেড়েছে টাইফয়েড রোগীর সংখ্যা, আক্রান্ত হচ্ছে শিশুরা। সরকারিভাবে অ্যান্টিবায়োটিক ইনজেকশন সরবরাহ শেষ হয়ে যাওয়ায় ফার্মেসি থেকে বেশি মূল্যে কিনতে হচ্ছে। কুড়িগ্রাম প্রতিনিধি আতর রহমান বিপ্লবী রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে গত 1.5 মাসে টাইফয়েড আক্রান্ত হয়ে 212 জন ভর্তি হয়েছে। এদের অর্ধেকেরই শিশু। হঠাৎ এই প্রাদুর্ভাবে বিনামূল্যে সরকারিভাবে দেয়া অ্যান্টিবায়োটিক ইনজেকশন শেষ হয়ে গেছে। করোনার এই সময়ে টাইফয়েডের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত রোগীসহ স্বজনরা। চিকিৎসকরা বলছেন 22 এপ্রিল থেকে টাইফয়েড সহ অন্যান্য জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বেডে ঠাঁই না হয় মেঝেতে থাকতে হচ্ছে। জ্বর, কাশি আর মাথা ব্যথা, হাত পা ব্যথা করে। আমাদের একটা টাইম মতো জ্বর আসে, সেটা হচ্ছে সকালবেলা আসে জ্বর, ভোরের ওইদিকে জ্বর হবে, আবার সন্ধ্যার পর জ্বর আসে। বাড়িতে জ্বর হয়েছে, অমুক হয়েছে, হ্যাঁ ওখানে যাওয়া যাবে না, এই ধরনের একটা আতঙ্ক থাকে। যে সাপ্লাইটা হতো ইনজেকশনের, এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার ফলে আমরা মনে করেন যে বাইরের থেকে ইনজেকশন নিতেছি, এটার দাম একটু বেশি, 150 টাকা বেশি দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে। এটা যেহেতু একটু পানিবাহিত রোগ, আমাদের স্যানিটেশনের সমস্যা, আমাদের পানি সাপ্লাইয়ের যে সমস্যা, এখান থেকেই এই রোগটা ছড়ায় যাচ্ছে এবং এই রোগীর সংখ্যা দিন দিন বাড়তেছে। আমাদের আউটডোরেও এবং ইনডোরেও রোগীর সংখ্যা প্রতিদিন বাড়তেছে। কর্তৃপক্ষ বলছে 16 মে পর্যন্ত 96 জন টাইফয়েড রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ফল সংগ্রহের পর যে কলা গাছ এতদিন ফেলে দেওয়া হতো, সেই গাছ থেকেই তৈরি হচ্ছে উন্নত মানের সুতো, যা পাটের বিকল্প হতে পারে। এসব সুতো দিয়ে বিভিন্ন কুটির ও হস্তশিল্পের উপকরণ তৈরি হচ্ছে। চুয়াডাঙ্গার দামুড়হুদার পাটাছোড়া গ্রামের তরুণ উদ্যোক্তা শাহিন আলী বিদ্যুৎ চালিত মেশিন ব্যবহার করে কলা গাছের সুতা তৈরির উদ্যোগ নিয়ে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়া রহমানের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। 1 বছর আগে ইউটিউবে ভিডিও দেখে বগুড়া থেকে কলা গাছের সুতা তৈরির দেশীয় মেশিন কিনে আনেন উদ্যোক্তা শাহিন আলী। গ্রামের যেসব চাষি কলা সংগ্রহের পর গাছ ফেলে দিত, তাদের কাছ থেকে সংগ্রহ শুরু করেন কলা গাছ। পাটের যতগুলো প্রোডাক্ট হয়, আমাদের এই সুতাগুলো অত মানে ওই প্রোডাক্টগুলো সেম টু সেম হবে। তো এইটা দিয়ে যদি আমরা কাজ করতে পারি, দেশের উজ্জ্বল ভবিষ্যৎ মানে বৈদেশিক মুদ্রা এগুলো অর্জন করা সম্ভব। প্রতিদিন একটি মেশিন থেকে 10 থেকে 15 কেজি সুতা তৈরি করা যায়। এসব সুতা থেকে পাটজাত প্রায় সব দ্রব্যই তৈরি করা যাবে। সুতা তৈরি হয়েছে, আমরা দেখে খুব উৎসাহিত, কেমন সুন্দর লাগছে। দেশের জিনিস দেশে তৈরি হয় আরও ভালো হবে, তাই এর থেকে আমরা অনেক গর্বিত। পাট শিল্প কারখানাগুলো যেহেতু বন্ধের পথে, তো এই কলা গাছ থেকে সুতা তৈরি হলে আমার মনে হয়
এই কারখানাগুলো আবার খুলে যাবে। ব্যাগ তৈরি হচ্ছে, আরো আবর্জনা হচ্ছে, ওই আবর্জনা থেকে জৈব সারও হচ্ছে। এই সুতা থেকে তৈরি হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, যেগুলো তৈরি করছে গ্রামের নারী ও শিশুরা। কলা গাছের সুতার বিষয়ে বেশিরভাগ মানুষের ধারণা না থাকায় এখনও এ সুতার ক্রেতা কম। সুতার মানটা এটা যদি আমরা বিএসটি এর মাধ্যমে টেস্ট করে এটাকে যদি বাণিজ্যিকভাবে আমরা উৎপাদন শুরু করতে পারি, তারপরে একদিকে যেমন আমাদের কলার যে পরিত্যক্ত গাছটা কাজে লাগবে, অন্যদিকে হচ্ছে যে আমাদের শিক্ষিত বেকাররা এতে এগিয়ে আসবে। সুতা তৈরির এই উদ্যোগকে যাচাই বাছাইয়ের মাধ্যমে সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনা হলে নতুন দিগন্তের সূচনা হবে এমন ধারণা সংশ্লিষ্টদের। রত্না সামান, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 10:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। করোনার আঘাতে ক্ষতিগ্রস্ত দেশের ক্ষুদ্র মাঝারি শিল্প খাত, এসএমইতে অব্যাহত থাকবে নীতি সহায়তা। ঢাকা 14 আসনের মনোনয়ন দৌড়ে এক ঝাঁক তরুণ নেতা, পোস্টার বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো এলাকা। জাতীয় কবি নজরুলের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি, চিরভাস্বর থাকবে দ্রোহ সাম্যর চেতনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।